বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আজকে আমরা পদার্থবিজ্ঞানের এই আলোচনায়, অনলাইন ক্লাসের আলোচনায় আমরা আলোচনা করব পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র স্থির তড়িৎ, অর্থাৎ দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়। আজকে এই স্থির তড়িতের উপরে আমাদের 3 নম্বর ক্লাস, অর্থাৎ পর্ব 3। এখানে আমরা আলোচনা করব ধারক ও ধারকত্ব এবং ধারকের সমবায়। এই নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। তো শুরুতে আমরা জেনে নিই ধারক কি। তো ধারক বলতে সাধারণত আমরা যা বুঝি, যা কোনো কিছু ধারণ করে। যেমন যদি কোনো একটা বস্তুতে আমরা তাপ দিই এবং সেটা যদি তাপটা ধরে রাখতে পারে, তাহলে সেই বস্তুটাকে আমরা বলি তাপ ধারক। যেমন আমরা জানি পানি একটি উত্তম তাপ ধারক। পানিতে প্রচুর তাপ দিলে প্রচুর পরিমাণ পানির তাপ ধরে রাখতে পারে। তো ঠিক তেমনি যদি আমরা কোনো একটা বস্তুতে চার্জ দিই, তাহলে বস্তু যদি সেই চার্জটা ধরে রাখতে পারে, তাহলে তার নাম দিয়ে আমরা চার্জ ধারক। তো ধারক বললে ইয়াতে আমরা আলোচনা করব চার্জ ধারক নিয়ে। মূলত ধারক বলতে আমরা চার্জ ধারককেই বুঝি। তো ধারক হলো কোনো একটা বস্তু চার্জ ধরে রাখার ক্ষমতা। অর্থাৎ কোনো একটা বস্তুতে যদি আমরা চার্জ দেই, তাহলে সেই চার্জটা যদি ওই বস্তুর ভিতরে জমা থাকে, তাহলে সেই বস্তুটাকে আমরা বলবো ধারক। তো চার্জ তো আমাদের অন্যান্য বস্তুর মতো সেরকম না। যেমন যদি আমরা আলু, পেঁয়াজ এগুলো রাখার জন্য ঝুড়িতে রাখি, চার্জ সেরকম ঝুড়িতে রাখার মতো এরকম না। তো এই চার্জ ধরে রাখার যে কৌশল, এটাকে পাত্র হিসাবে বিবেচনা না করে আমরা কৌশল হিসাবে বিবেচনা করে থাকি। যে কৌশল বা ব্যবস্থায় কোনো বস্তুতে কিছু পরিমাণ চার্জ ধরে রাখা যায়, সেই কৌশল বা ব্যবস্থার নাম হলো ধারক বা চার্জ ধারক। এখন ধারকত্ব কি? ধারকত্ব হলো চার্জ ধরে রাখার সামর্থ্য। অর্থাৎ একটা বস্তু কতটুকু চার্জ ধরে রাখতে পারে। কারণ একটা গ্লাসে সামান্য পরিমাণ পানি রাখা যায়, একটা বালতিতে অনেক বেশি পরিমাণ পানি রাখা যায়, আবার একটা পুকুরে প্রচুর পানি থাকে, আর একটা নদীতে বা সাগরে পানির পরিমাণ বিশাল অসীম। তো এরকম চার্জ ধরে রাখার সামর্থ্যকেও আমরা এভাবে বিবেচনা করছি। যদি কোনো একটা বস্তু চার্জ কম ধরে রাখতে পারে, তাহলে তার ধারকত্ব আমরা বলেছি কম। যদি কোনো বস্তু চার্জ বেশি ধরে রাখতে পারে, তাহলে তার ধারকত্ব আমরা বলেছি বেশি। এই বেশি ধরে রাখতে পারে বা কম ধরে রাখতে পারে, সেটা তুলনামূলক আলোচনা করার জন্য আমরা তাপের ক্ষেত্রে আমরা যে হিসাবটা করি সেই হিসাবটা করতে পারি। যদি কোনো একটা বালতি অল্প পরিমাণ পানি দিলেই ভরে যায়, তাহলে আমরা বুঝতে পারি বালতিটা ছোট এবং তার ধারণ ক্ষমতা কম। ঠিক তেমনি যদি কোনো একটি ধারক অল্প পরিমাণ চার্জ দিলেই পূর্ণ হয়ে যায় বা তার বিভব অনেক বেড়ে যায়, তাহলে সেইটাকে আমরা বলবো কি, তার ধারকত্ব কম। আর অনেক বেশি চার্জ দিলেও যদি কোনো একটা বস্তুর বিভব না বাড়ে, যেমন তাপমাত্রার ক্ষেত্রে আমরা যদি বলি অল্প তাপ দিলে যখন কোনো একটা বস্তু গরম হয়ে যায়, যেমন একটা টিন সামান্য তাপ দিলে রোদে রাখলে টিন তাড়াতাড়ি গরম হয়ে যায়, দ্রুত গরম হয়ে যায়, তাহলে টিনের তাপ ধারকত্ব কম। আবার মাটি অনেক বেশি তাপ গ্রহণ করলেও তাপমাত্রা তেমন একটা বাড়ে না, সুতরাং মাটির তাপ ধারকত্ব বেশি। একইভাবে কোনো একটা বস্তুতে যদি আমরা চার্জ দিই, তাহলে তার বিভব বাড়ে। তাহলে বিভব যদি দ্রুত বাড়ে, তাহলে বুঝতে হবে যে ওই বস্তুটার ধারকত্ব কম। আর বিভব যদি ধীরে ধীরে বাড়ে বা কম বাড়ে, তাহলে বুঝতে হবে ওই বস্তুর ধারকত্ব বেশি। অর্থাৎ বেশি চার্জ দিলে তার বিভব বাড়ছে না। তো সেই হিসেবে আমরা ধারকত্ব বলতে আমরা বুঝি যে কোনো একটা বস্তুর বিভব 1 ভোল্ট বৃদ্ধি করতে, বা কোনো ধারকের বিভব 1 ভোল্ট বৃদ্ধি করতে যতটুকু চার্জের প্রয়োজন হয়, তাকে বলা হবে ওই ধারকের ধারকত্ব। যেমন মনে করি এখানে একটি সমান্তরাল পাত ধারক আছে, একটি ধারক আছে, এই একটি ধারক আমরা বিবেচনা করলাম। এই ধারকের দুই পাতের ভিতরে বিভব পার্থক্য ভি। এই ভি পরিমাণ বিভব পার্থক্য তৈরির জন্য তাতে প্রদত্ত চার্জের পরিমাণ যদি কিউ হয়, তাহলে এই ধারকটির ধারকত্ব সি সমান সমান হবে আমাদের কিউ ভাগ ভি। অর্থাৎ 1 ভোল্ট বিভব পার্থক্য, অর্থাৎ ভি ভোল্ট বিভব পার্থক্য সৃষ্টির জন্য কতটুকু চার্জ লেগেছে, কি পরিমাণ। তাহলে সেক্ষেত্রে আমরা বলি কি, কিউ চার্জ প্রদান করার জন্য বিভব বৃদ্ধি ভি 1 কুলম্ব, ভি ভোল্ট বিভব পার্থক্য সৃষ্টির জন্য প্রয়োজনীয় চার্জ হলো কিউ। তাহলে 1 ভোল্ট বিভব পার্থক্য সৃষ্টির জন্য প্রয়োজনীয় চার্জের পরিমাণ কত হবে, কিউ ভাগ ভি।
এটাকে আমরা বলবো কি ওই ধারকের ধারকত্ব সি। তাহলে সি সমান সমান কত হচ্ছে আমরা কিউ বার ভি। তো এইভাবে আমরা কোন একটি ধারকের ধারকত্ব নির্ণয় করতে পারি। এখন আমরা একটি গোলাকার ধারকের ধারকত্ব নির্ণয় করার চেষ্টা করি। মনে করি এরকম একটি গোলাকার পরিবাহক আছে, সেই পরিবাহকের পৃষ্ঠে কিউ পরিমাণ চার্জ দেওয়া হয়। ফলে এই পৃষ্ঠের বিভব হলো কি, তাহলে পৃষ্ঠের বিভব যদি ভি হয় তাহলে আমরা পাই ভি, এর আগের ক্লাসে আমরা বলছিলাম ভি সমান সমান হবে 1/4πε0 কিউ ভাগ এই গোলকের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে বিভব হলো আর, অর্থাৎ গোলকের পৃষ্ঠের বিভব কত পেয়েছি আমরা, ভি সমান 1/4πε0 আর। সুতরাং ধারকত্ব সি সমান সমান আসবে আমাদের কত, কিউ ভাগ ভি। তাহলে কিউ ভাগ ভি যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা কত পাচ্ছি, যে কিউ ভাগ পাচ্ছি 1/4πε0 আবার পাচ্ছি কত, কিউ ভাগ এই আর। তাহলে আরটাকে উপরে চলে যায়, তাহলে আসে কত, উপরে আসে 4πε0 আর, কিউ কিউ বাদ দিলে 4πε0 আর। তাহলে গোলাকার পরিবাহকের ধারকত্ব সি সমান সমান কত বলছি আমরা, 4πε0 আর। যদি এইভাবে আমরা হিসাব করি, যদি এইভাবে যাতে আমরা পাই তাহলে এইভাবে একটা গোলকের ধারকত্ব আমরা নির্ণয় করতে পারি, অর্থাৎ গোলাকার পরিবাহীর ধারকত্ব নির্ণয় করতে পারি। একইভাবে যদি আমরা একটা সমান্তরাল পাত ধারক বিবেচনা করি তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি এই যে একটা সমান্তরাল পাত ধারক বিবেচনা, এই সমান্তরাল পাত ধারকের প্রতি পাতের ক্ষেত্রফল যদি হয় এ, দুই পাতের মধ্যবর্তী দূরত্ব যদি ধরি আমরা ডি, এবং এই পাতে প্রদত্ত চার্জের পরিমাণ এখানে যদি প্লাস কি পরিমাণ চার্জ দিই তাহলে এখানে আবেশ প্রক্রিয়ায় মাইনাস কি পরিমাণ চার্জ জমা হবে। ফলে দুই পাতের ভিতরে যে বিভব পার্থক্য তৈরি হবে সেই বিভব পার্থক্যটা ধরলাম কত আমরা কি, এই পাত দুইয়ের মধ্যবর্তী অঞ্চলে যেহেতু চার্জ এখানে পৃষ্ঠে ছড়িয়ে পড়তেছে তাহলে এই পাত দ্বয়ের মধ্যবর্তী অঞ্চলে আমাদের বিভব সমান প্রবল্য সমান হয়, অর্থাৎ সুষম তড়িৎ ক্ষেত্র। এই সুষম তড়িৎ ক্ষেত্রের পরিমাণ যদি আমরা ই হয় তাহলে আমরা পাই ই সমান সমান ভি ভাগ ডি, অর্থাৎ বিভব পার্থক্য ভাগ দূরত্ব। তার মানে ভি সমান সমান কত জানি আমরা, ই ডি। তাহলে বিভব পার্থক্য কত বললাম আমরা, ভি সমান সমান ই ডি, আর এই পাতের ক্ষেত্রফল পেয়েছি কত, এ। তাহলে এই এ ক্ষেত্রফলে আমরা কি পরিমাণ চার্জ দিয়েছি, ফলে বিভব পার্থক্য তৈরি হয়েছে কত, ভি। তাহলে ধারকত্ব সি সমান সমান আমরা জানি সি সমান সমান কত হয়, কিউ ভাগ ডি। তাহলে কিউ ভাগ ই ডি। এখন আমরা ইটাকে যদি আরেকটু জানতে চাই, ই হলো এই পাতের মধ্যবর্তী তড়িৎ ক্ষেত্রের প্রবল, অর্থাৎ সুষম তড়িৎ ক্ষেত্রের প্রবল। সুষম তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্রে আমরা জানি প্রবল ই সমান সমান কিউ ভাগ এপসিলন। ইউ সমান সমান আমাদের ই সমান্তরাল প্রবল কত পাইছি আমরা, ইউ সমান সমান কত, কিউ ভাগ এপসিলন। তাহলে কিউ ভাগ এপসিলন না, ই সমান সমান আসে আমাদের কিউ ভাগ এপসিলন নট এ। তাহলে এপসিলন নট এ যদি হয় তাহলে এখানে আমরা লিখতে পারি কত, কিউ ভাগ এপসিলন নট কিউ ভাগ কিউ বাই এপসিলন নট এ ইনটু ডি। তার মানে এই কিউ কিউ বাদ দিলে উপরে চলে যায় এপসিলন নট এ ভাগ ডি। তাহলে এপসিলন নট হলো কি, আমরা জানি এপসিলন নট হলো শূন্য মাধ্যমের বেদন যোগ্যতা। তাহলে সেই ক্ষেত্রে যদি আমরা পাই তাহলে সেই ক্ষেত্রে আমরা সমান্তরাল পাত ধারকের ধারকত্ব কত পাচ্ছি, ফাইনালি সমান্তরাল ধারকের ধারকত্ব পাইছি কত আমরা, এপসিলন নট এ ভাগ ডি। এটা হলো সমান্তরাল পাত ধারকের ধারকত্ব। এই এপসিলন যদি দুই পাতের মধ্যবর্তী মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক কে হয় তাহলে আমরা লিখতে পারবো সি সমান সমান এপসিলন নট কে এ ভাগ ডি। তাহলে আমরা গোলাকার পরিবাহীর ধারকত্ব পেয়েছিলাম কত, গোলাকার পরিবাহীর ধারকত্ব আমরা পেয়েছিলাম 4πε0 আর, এবং এটা পেলাম কি আমরা সমান্তরাল পাত ধারকের ধারকত্ব। এভাবে আমরা ধারকের ধারকত্বের পরিমাণ নির্ণয় করতে পারি। এরপরে আমরা জানার চেষ্টা করব ধারকের সমবায়। সমবায় বলতে আমরা কি, সমবায় বলতে আমরা বুঝি একত্রিত হওয়া বা একত্রে স্থাপন করা। ধারকের সমবায় আমরা বলতে বুঝি কতগুলো ধারক যখন একত্রে স্থাপন করা হবে তখন সম্মিলিতভাবে সে যে পরিমাণ চার্জ ধরে রাখতে পারবে বা তার চার্জ ধরে রাখার যে সামর্থ্য সেটা কত হবে সেটাকেই আমরা বলি, সেটা হিসাব করার যে কৌশল সেটাকে আমরা বলছি ধারকের সমবায়। ধারকের সমবায়ের ক্ষেত্রে রোধের সমবায়ের অনুরূপ আমরা নবম দশম শ্রেণীতে আমরা পড়েছিলাম
যে রোধের সমবায় যেরকম সেরকম যে ধারকের সমবায়ের ক্ষেত্রে যে তুল্য ধারক অর্থাৎ দুটি ধারক যদি থাকে, এই একটা ধারক আছে, পাশাপাশি এই একটা ধারক আছে। এইভাবে যদি দুটি ধারক পরস্পর যুক্ততা করা থাকে, ধারকের সিম্বল আমরা সাধারণত ধারককে এই সিম্বল দ্বারা প্রকাশ করে থাকি, আর ব্যাটারিকে প্রকাশ করে থাকি এই সিম্বল দ্বারা। দেখো একটা ছোট হবে ব্যাটারির ক্ষেত্রে, আর ধারকের ক্ষেত্রে দুটি দণ্ডই সমান। তাহলে এই দুটি ধারক পরস্পর যুক্ত সেভাবে থাকতে পারে, অথবা এইভাবেও থাকতে পারে, এই একটি ধারক এই আরেকটি ধারক এভাবে যুক্ত আছে। তাহলে এটাকে আমরা বলি শ্রেণী সমবায়, এটাকে বলি আমরা সমান্তরাল সমবায়। এটা হলো কোন ধরনের সমবায়? শ্রেণী সমবায়, একটির পরে আরেকটি ভাবে যুক্ত আছে, এটা হলো শ্রেণী সমবায়। আর এটা হলো কি সমান্তরাল সমবায়, দুটির এক প্রান্ত এক জায়গায় যুক্ত আছে। যদি এভাবে হয় তাহলে এই শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য ধারকত্ব যদি আমাদের সি এস ধরি, তাহলে সি এস সমান সমান হবে আমাদের 1/1/r1 সি এস সমান সমান হবে যে 1/c1 যোগ 1/c2 ইনভার্স 1 আর সিপি সমান সমান হবে আমাদের c1 যোগ c2। সিপি সমান সমান কত হবে? c1 যোগ c2। তাহলে যদি আমাদের দুটির পরিবর্তে একাধিক থাকে বা আরো বেশি থাকে, তাহলে আমরা cs সমান সমান লিখব cs সমান সমান 1/c1 যোগ 1/c2 1/cn ইনভার্স 1 আর cp সমান সমান হবে আমাদের c1 যোগ c2 যোগ cn। এভাবে আমরা একাধিক ধারকের সমবায় বা তুল্য সমবায় নির্ণয় করতে পারি। এছাড়াও আমাদের আরেক ধরনের সমবায় আছে, সেই সমবায়টির নাম দিয়েছিলাম আমরা মিশ্র সমবায়। তো মিশ্র সমবায়ের ক্ষেত্রে আমাদের শ্রেণী এবং সমান্তরাল উভয় ধরনের সমবায় আমাদের বিদ্যমান থাকে। যেমন এই একটা ধারক আছে, এই তার সাথে একটা ধারক এবং এর সাথে এই আরেকটা ধারক আছে। এভাবে দুটি ধারক যখন যুক্ত আছে, তাহলে দুটি আছে শ্রেণীতে, তার সাথে এটা আবার আছে সমবায়, এটা আছে আবার সমান্তরাল। তাহলে এই দুটির আগে শ্রেণী সমবায় তুল্য ধারকত্ব হিসাব করতে হবে, তারপরে এই দুটির আবার সমান্তরাল ধারকের সমবায় ধারকত্ব হিসাব করতে হবে। এভাবে আমরা তুল্য ধারকত্ব নির্ণয় করতে পারি। তো এইভাবে আমরা ধারকের সমবায় এবং সমবায়ের তুল্য ধারকত্ব, অর্থাৎ ওই একাধিক ধারকের পরিবর্তে যদি একটি মাত্র ধারক ব্যবহার করা হতো, তাহলে যে ধারকত্ব পাওয়া যেত বা সম্মিলিতভাবে ধারকগুলো সমবায় স্থাপন করে তার যে ধারকত্ব হয় সেটাকে আমরা বলছি তুল্য ধারকত্ব। সে তুল্য ধারকত্ব আমরা নির্ণয় করতে পারি। তো এখন এই ধরনের আমরা একটা কাজ করব, একটি ধারক মনে করি এটি সমান পাঁচ ধারকের কথা চিন্তা করি। আমরা বাসায় যে কাজটা করব, বাড়ির কাজ, একটি সমান্তরাল পাঁচ ধারকের প্রত্যেক পাতের ক্ষেত্রফল সমান্তরাল পাত ধারকের প্রত্যেক পাতের ক্ষেত্রফল 1.5 মিটার স্কয়ার এবং এর মাঝে মাঝে 0.02 মিটার পুরো বাইরের স্তর আছে, 0.02 মিটার পুরো বাইরের স্তর আছে। এর ধারকত্ব কত? অত্যন্ত সহজ একটি গাণিতিক সমস্যা, খুব সহজেই আমরা পারবো। তো বাসায় আমরা এটা চেষ্টা করবো করার। আরো কিছু সমস্যা আছে আমাদের বইয়ে, যে সমস্যাগুলো আছে সেগুলো দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ভালো থাকো সবাই, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।